হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল। এটা কেন বাইরে এভাবে রাখা রয়েছে সেটা একটু পরে বলছি। তার আগে চলো একটু তাড়াতাড়ি করে মাঠ থেকে ঘুরে আসি। কালকে একবার দেরি করে আসার জন্য খেলা তো মিস করেছি, তবে আজকে একদম মিস করা যাবে না, কারণ আজকে অন্যান্য দিনের মতো সাধারণ খেলা নয়, আজকে হচ্ছে ফাইনাল খেলা। দুই দলের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল সকাল আশিস, দাদা আর তার সাথে আমাদের বন্ধুরা সবাই মিলে চলে এসেছে মাঠে খেলাটা দেখার জন্য। আর মাঠের চারপাশটা দেখো, পুরো লোকে লোকারণ্য আজকে। যেহেতু আজকে ফাইনাল, তাই খেলার যে ম্যানেজমেন্ট টিম আছে সেইখান থেকে দর্শকদের জন্য দেওয়া হয়েছে কিন্তু একটা বিশাল সুন্দর অফার। দর্শকদের থেকে যারা আজকে ক্যাচ ধরতে পারবে তাদেরকেই কিন্তু দেওয়া হবে সঙ্গে সঙ্গে 50টি টাকা। ব্যাস, বয়স্ক থেকে শুরু করে মাঝবয়স্ক, কম বয়স্ক সবাই কিন্তু একদম ক্যাচ ধরার জন্য রেডি। বিষয়টা কিন্তু বেশ ভালো, প্রাইজের তো কোনো কম বেশি হয় না। ক্যাচটা ধরতে পারলে আর সেখান থেকে যদি 50 টাকা জেতা যায় তাহলে কিন্তু বেশ মজা লাগবে সবার। 50 টাকাটা তো আর বড় কথা না, প্রাইজটা যে জিতলো আর ক্যাচটা যে ধরতে পারলো এটাই বড় কথা। তবে শুধু খেলা দেখলে না আজকে আমার হবে না, যেহেতু আমি কালই চলে যাচ্ছি, তাই আজকে আমার রয়েছে অনেকগুলো কাজ। হ্যাঁ, দেখতে দেখতে ছুটি শেষই হয়ে গেল, আর কালকের দিনটাই আছি, পরশু দিন চলে যাব বিহারে। ড্রেসিং টেবিলটা আমাদের বাড়ির উঠানে তো দেখতে পেলে। এখন আমি করছি আমার বিয়েতে বাপি যে খাটটা দিয়েছিল সেই খাটটার যে বক্সটা আছে, বক্সে প্রচুর জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্রগুলোকে আমি বের করে খাটটাকে খালি করছি। দেখো, খাট থেকে জিনিসপত্র বের করতে করতে আমার হাতে কি এসে পৌঁছেছে। এটা হলো তত্ত্বসূচি, যেটা আমার ফুলশয্যার দিন আমাদের বাড়ি থেকে আশিসদের বাড়িতে এসেছিল। আর বিয়ের এটা আমাদের কোচানো জোর, এটা ইউজ হয়েছে, তারপরে আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। দাঁড়াও, আরেকটা সুন্দর জিনিস দেখাই। এটাও হচ্ছে আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড বলতে এটা আশিসদের বাড়ির কার্ড। শেষের দিকে ওদের মনে হয়েছিল কার্ড হয়তো কিছুটা কম পড়বে, সেই জন্য আরও বেশ কিছু কার্ড ওরা ছাপাতে দিয়েছিল, কিন্তু ওই বেশি হয়ে গেছে। এই যে ওপরে নেম প্লেটে লেখা রয়েছে আশিস ওয়েটস মৌলেখা, যত্ন করে রেখে দিই এটা। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়েটা ঠিক হয়েছিল, তাই খাট তারপরে ড্রেসিং টেবিল এগুলো না তৈরি করতে একটুখানি হুড়োহুড়ি লেগে গেছিলো বলতে পারো। তাই যিনি এই খাটটা তৈরি করেছেন বা ড্রেসিং টেবিলটা তৈরি করেছেন, তারা না ঠিকঠাক জিনিস দেয়নি, নাকি তাড়াহুড়ো করে করেছেন বলে এরকম হয়েছে। বেশ অসুবিধা তো আছে। এবার প্রথম থেকেই জানতাম যে এগুলোকে আবার দোকানে দিতে হবে, কিন্তু কতবার ধরে আসছি, একবারও সময় হচ্ছে না। তাই এবার সময় করে খাটের ভেতর থেকে যে জিনিসপত্রগুলো রাখা ছিল সমস্ত বের করছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিয়ের দান সামগ্রীর কয়েকটা জিনিস। ঠিক যেমনভাবে মা এই বাড়িতে পাঠিয়েছিল তেমনভাবেই রাখা রয়েছে। খুব একটা কাঁসার বাসনের ইউজ তো হয় না, তবে ইচ্ছা আছে এগুলোকে না একদম যত্ন করে রেখে দেব। বিয়েতে মা বাবা যাই দিক না কেন সেটা কিন্তু একদম কাছের হয়ে থেকে যায়, বলা ভালো সেটাকে একদম গুছিয়ে যত্ন করে রাখাটাই কিন্তু খুব দরকার। এই কলসিটাও মা আমাকে দানে দিয়েছিল, আর তার সাথে বিয়েতে পাওয়া টুকটাক কিছু জিনিসপত্রও রাখা ছিল এর মধ্যে। এই একটা খুব সুন্দর আরতি করার প্রদীপ, এটা আশিসদের বাড়িতেই কেউ একজন দিয়েছিল, আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর একটা জিনিস। এখনও এগুলো একবারও ইউজ হয়নি, ওই আমার খাটের বক্সেই সমস্ত পড়ে রয়েছে। জিনিসপত্র বের করতে করতে কত কিছু খুঁজে পাচ্ছি। মাত্র 1 বছর আগের কথা, তাও যেন মনে হচ্ছে এই তো সেদিনকেই এই সমস্ত কিনলাম, সমস্ত কিছু করলাম। দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল। এটা হচ্ছে আশিসের পাগড়ি। আশিসরা যেহেতু বাঙালি না, তো ওদের মধ্যে তো আর টোপর পরতে নেই। ও বিয়ে করতে এসেছিল পাগড়ি পরে, তারপরে বিয়েটা হয়েছিল আমাদের মতে, মানে বাঙালি মতে টোপর পরে। গোটা বিয়েটা বাঙালি মতে হলেও সিঁদুর দানটা হয়েছিল কিন্তু ওদের নিয়ম অনুযায়ী। যাই হোক, সেই সমস্ত কথা পরে একদিন কোনো ব্লগে বলবো। দেখো, খাটের ওপরটা কীরকম সাদা 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 সাদা, ওই ঘুণ পোকা ধরার মতো হয়ে গেছে। বাপি অনেকবার ধরেই বলছিল যে খাটটাকে খালি করার ব্যবস্থা কর, তাহলে এটা দোকানে দিয়ে দেব। তাই এবার এসে ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই, এই জিনিসগুলোকে আগে ঠিকঠাক করে নিই। আশিসদের বাড়ি থেকে আমি বাড়িতে তো চলে এসেছি, আর এদিকে মাকে এসে দেখছি মায়ের এখানে পুজো আর্চা করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সব জায়গায় ঘুরে ঘুরে মুখে পড়েছে প্রচুর ট্যান, যার জন্য বাড়িতেই আমি তৈরি করেছি DIY একটা ফেস স্ক্রাবার
কাম মাস্ক দুটোই বলতে পারো, কি এটা আমি জানি না। ওই ডাল ঠাল দিয়ে, চাল টাল দিয়ে আরও কী সব যেন দিলাম, সমস্ত কিছু দিয়ে এটা বানিয়েছি। এটা এখন সুন্দর করে মাখবো, দিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে একটুখানি স্নান করব। আজকে কবি রান্না টান্না কিছু করেনি, কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছিল কীর্তন, সেই কীর্তনের আজকে হচ্ছে মৎস্য। ছোটোবেলা থেকে এই কীর্তনটাতে মৎস্য আমরা মানে মধ্যে কথা কোনো বছর বাদ দিই না, প্রত্যেক বছরই আমরা এখানে মৎস্য খেতে যাই, কারণ আমাদের বাড়ির পাশেই মন্দির। তো স্নান টান করে সেখানে যাব। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর আরেকটা কথা বলে দিই, ছুটি কিন্তু অলমোস্ট শেষের দিকে, আর 2 দিন কি 1টা দিন তারপরে ফিরে যাব। যাই হোক, চলো তাদের করে স্নানটা করে নিই, তারপরে হবে বাকি কাজ। স্নান টান করে এখানে আমরা একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি প্রসাদ খেতে। অনেকেই প্রসাদ খেয়ে অলরেডি চলে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন। আচ্ছা, আমরা প্রসাদ খেতে যাওয়ার লোক অনেক কম, আমি, মা আর কবি, আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছি। সৃজা অলরেডি চলে গেছে, আর দাদা তো আশিসদের বাড়িতে খেলা দেখছে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, ভগবান জানে আমরা জায়গা পাবো কিনা। এই রাস্তাটা হচ্ছে আমাদের মন্দিরের একদম সামনের রাস্তা। যেহেতু প্রচুর লোক মৎস্য খায়, মৎস্য মানেই তো বহু লোকের আনাগোনা, শুধু এই পাড়ার লোক তো নয়, আশেপাশের সমস্ত পাড়া থেকে লোকজন আসে এই মৎস্য খাওয়ার জন্য, তাই মন্দিরের ভেতরেও খাওয়ানো হয়। তবে অতটা জায়গা তো মন্দিরের ভেতরে নেই, তাই মন্দিরের সামনে যে রাস্তাটা, সেখান দিয়ে এরকম লম্বা করে লোক বসিয়ে খাওয়ানো হয়। তবে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের এই ভেতরটাতে। তবে মন্দিরের সামনের রাস্তা দিয়ে আসার কোনো উপায় নেই, কারণ সেখানে তো লোকজন বসে খাচ্ছে। ভেতর দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দর মন্দির। এখানেই হচ্ছিল দীর্ঘ 7 দিন ধরে কীর্তন। আর ওই যে গেট দেওয়া রয়েছে, মানে এখন তো দুপুরবেলা, ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হয়েছে, তাই ঠাকুরের গেট বন্ধ। মন্দিরের ওপরটাতেই সৃজা খাচ্ছে, ওকে বলেছিলাম জায়গা রাখতে, তবে তার আগেই আমরা সাইডে এক জায়গায় জায়গা পেয়ে গেছি। সৃজার জায়গার ভরসা আর করলাম না, যেখানে জায়গা পেয়েছি মোটামুটি সুন্দর একটা জায়গায় পেয়েছি। ঠাকুরের ভোগ যেখানে বসে খাওয়া যায় সেখানেই ভালো। কপালে যে ঠাকুরের ভোগটা এবছর থাকবে সত্যি আমি ভাবতে পারিনি। ছোটবেলা থেকে এই দিন, মানে এই টাইমটাতে মন্দিরের কীর্তনের যখন মৎস্য হয়, আমরা সবাই বাড়ির সবাই মিলে আসি মৎস্য খেতে। তো এবার ভেবেছিলাম হয়তো সেটা হবে না, কারণ আমি তো এখন বাইরে থাকি। তবে ওই কপালে থাকলে আর কেউ নিতে পারে না। চলে এসেছি মৎস্য খেতে, আর আমার মাকে এতটা খিচুড়ি দিয়ে গেছে, মা বলছে এটা আমার 3 দিনের খাবার। যেহেতু অনেক লোককে খেতে দিতে হচ্ছে, তো ওনাদেরও যারা খেতে দিচ্ছে তাদেরও ঠিকঠাক করে সমস্ত কিছু অত মাথায় রেখে খাবার দিতে পারে না, কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে। যাই হোক, আমরা এখানে বসে গেছি, আমি, মা আর কবি। এখন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। সৃজা ওদিকে না আমাদের জন্য জায়গা রেখে বসেছিল, তবে ওকে বললাম তুই বাড়ি চলে যা, আমরা অলরেডি খেতে বসে গেছি। এ দেখো, যে রাস্তাটাতে সবাই খেতে বসেছিল সেখান দিয়ে সবাই উঠে গেছে, কারণ এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। লোকজনের ভিড়টাও মন্দিরে এখন বেশ কম। এই যে বাচ্চা মেয়েটা ব্লু কালারের ফ্রক পরে রয়েছে, আর তার সাথে বাচ্চা ছেলেটা যে পাঞ্জাবি পরে রয়েছে, বিয়ের আগে এদের দুজনকে আমি 1 বছর পরিয়েছিলাম। এদের সাথে না একটা খুব ভালো অ্যাটাচমেন্ট আমার তৈরি হয়েছে। এখন হয়তো আর পড়াতে যাই না, কিন্তু রাস্তায় দেখা হলে এত সুন্দর ম্যাডাম ম্যাডাম করে দৌড়ে আসে না, এই অ্যাটাচমেন্টটাই থেকে যায়। আজ অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। যাই হোক, খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে। এটা হলো আমাদের বাড়ির পেছনটা। বাড়িতে আসার পর থেকেই দেখছি বাপি বাড়ির বাইরেটা রং করা শুরু করেছে। তারপর আমরা সবাই মিলে তো বসে কি রং হবে সেটা তো ডিসাইড করেছি। তবে এই রং ডিসাইড করতে না প্রচণ্ড ভয় লাগে, যে একটা ডিসাইড করলাম, তারপরে করার পর যদি দেখি ভালো লাগছে না, তখন তো সমস্যা। তবে মনে হচ্ছে না দেখতে বেশ ভালোই লাগছে। এখনও জাস্ট সিঙ্গেল কোট হলো, এটা আবার ডবল কোট হবে। আর যে বর্ডারগুলো দেখছো সেগুলো তো হবে আরেকটা কন্ট্রাস্টে কোনো কালার। তোমরা একটু জানিও তো আমাদের বাড়ির কালারটা কেমন লাগছে। বাড়িতে তো চলে এসেছি, মা ওদিকে নিচ্ছে একটুখানি রেস্ট। সৃজা বাড়িতে নেই, সৃজা গেছে পড়তে, আর দাদা তো গেছে খেলা দেখতে। আমি এখন কি করব, দুপুরবেলা ঘুমাতে না আমার খুব একটা বেশি ভালো লাগে না। এয়ার ফাইবারটা লাগানোর পর সেটা তো টিভির সাথেও কানেক্ট করা হয়েছে, তাই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে এখন তো ফ্রি সাবস্ক্রিপশন। তাই হইচইতে একটা হাবজি গাবজি বলে সিনেমা চালিয়ে দিয়েছি, আর এখানে আমি বসে রয়েছি সোফাতে। এই সোফাটা কিন্তু আমার আর আমার বাপির একদম পছন্দের জায়গা। অন্যান্য দিন বাপি থাকে, তাই এখানে আমি একদম প্লেস পাই না। বাপি আজকে নেই আর দাদাও নেই, তাই সোফা আর টিভি দুটোই আমার হেফাজতে।
সিনেমা এখানে স্টার্ট হয়ে গেছে আর সিনেমা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। চলে এসেছে আশিসও, আর দাদা এখানে চালিয়েছে আমার ভ্লগ, আমার জন্মদিনের সন্ধ্যার যে ভ্লগটা ছিল সেটাই সবাই মিলে বসে বসে এখন দেখছে। আগে তো আমার ভ্লগ বা কোনো ইউটিউব ভিডিও সবাই তো ফোনে দেখতো, তবে এই ইয়ার ফাইবারটা লাগিয়ে না আমাদের বেশ সুবিধা হয়েছে, সমস্ত কিছু ফোনে দেখা হচ্ছে। তবে যতই আমরা টিভিতে ভ্লগ দেখি না কেন, দাদা আর সৃজা কিন্তু তাদের চেঁচামেচি হাসাহাসি চালিয়েই চলেছে। কি হচ্ছে টিভিতে বুঝতে পারছি না। বাড়ি যাওয়ার ডেট খুব আসন্ন। আজকে আমরা এখানেই খাচ্ছি চিকেন, মানে আজকে আমাদের ডিনারে রান্না হচ্ছে চিকেন কষা, আর তার সাথে সৃজা করেছে বাসন্তী পোলাও। চিকেন কষা তো খাবারের সাথে খাবো, সেটা ঠিক আছে। আমার গলায় মানে আমি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আস্তে আস্তে কথা বলছি। মা আজকে ঠান্ডা লেগেছে বলে একদম ঝাল ঝাল এখানে চিকেন কষা রান্না করেছে, মানে চিকেন কষাটা হচ্ছে আর এটা হচ্ছে চিকেন কষা প্লেটে তোলা হয়েছে। আমি আর সৃজা সবাই মিলে খাচ্ছি। অবস্থাটা দেখো, একদম জল ছাড়া চিকেন কষা। খেতে জাস্ট ওয়াও। এটা আমি জীবনেও চাইলেও বানাতে পারবো, জীবনেও হবে না। বন্ধ করে দাও। দারুণ। ভালো। মা কেমন রান্না করেছো? দারুণ দারুণ। এসারে না, চোখ খুলছে না। তুই কি চিকেন খেতে ভালোবাসিস? যতই চিকেন খাবার দিয়ে মানে ভাতের সাথে খাও না কেন, কষা খেতে আর তার সাথে হয়েছে চিকেন। দেখ কতটা ভাত দেবো, অল্প করে দাও, একটুখানি পোলাও খাবো আর খাবো একটুখানি ভাত। এই হচ্ছে চিকেন কষার কালার, একদম তেল জল ছাড়া। মা চিকেন কষাতে জল দেয় না, মানে মাংস থেকে যে জলটা বেরোয় সেটাতেই সেদ্ধ হয়ে যায়। সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, পারফেক্ট কষানো। আর তার সাথে এটা সৃজার হাতে বাসন্তী পোলাও। তবে আমি আগে একটুখানি ভাত নিয়ে নিয়েছি, ভাত খাবো অল্প করে, তারপরে বাকি খাবার। বাড়িতে যখনই চিকেন হয় সৃজা পোলাও বানাবে। সে কখনো বাসন্তী পোলাও, কখনো ফ্রাইড রাইস, ও যেন ভাতটা খেতেই পারে না। যাই হোক, ও না খুব চটজলদি এই বাসন্তী পোলাওটা বানাতে পারে। পোলাও তো ও বানিয়েছে, একটুখানি টেস্ট করবই, তবে মাংসর সাথে সাদা ভাত কিন্তু এক আলাদাই লেভেলের খুশি দেয়। তবে আজকে আমি মাংসর সাথে নিয়ে নিয়েছি একটুখানি পাতি লেবু। এই পাতি লেবু দিয়ে মাংসের ঝোল দিয়ে ভাত খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আগে প্রথমে একটুখানি ভাত দিয়ে মাংসটা খেয়ে নেব, তারপরে খাবো একটুখানি পোলাও। ওখানে থাকলে তো এই সমস্ত খাবার আমি খেতে পারি না, কারণ এত সুন্দর করে মাংস আমি রান্নাই করতে পারবো না। বাড়ির খাবার, তার চেয়েও বড় কথা মায়ের হাতের খাবারের টেস্টই আলাদা। আমি খাওয়া দাওয়া করে নিই, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিও।